আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস এক মুঠো চাঁদের আলো। লিখেছেন নুসরাত ফারিয়া। পর্ব সংখ্যা ৩। এই মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন? কর্কশ গলার আওয়াজে আলোর পা জোড়া স্লথ হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্র মহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খানবাড়ির ছোট বউ তাহমিনা খান, আধার স্যারের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্যদের চেনে, তবে খুবই কম সময়ের সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বউয়ের আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা দেয় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা লম্বাটে ফর্সা চেহারা, রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা সালোয়ার কামিজ জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচি পিচি লাগছে। মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করল। এত সকালে কেন গোসল করবো মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের যা বোঝার তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আধার মেয়েটিকে মেনে নেয়নি। অবশ্য এটাই হওয়ার ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নেচে কুদে বেড়াবে। সবসময় মনে রাখবে, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি ততটুকুতেই বুঝে গেছি তুমি কেমন মেয়ে। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে। অহেতুক বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু বলা না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলিয়ে নিয়ে পেছনে ফিরতেই ভরকে গেল। আধার স্যার এমনিতেই এদিকেই আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢুক গেলে তাড়াহুড়া করে বিশাল বহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদলোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সট গরম চা তার গায়ের উপরে ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করে এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরো বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়ি এসেছে আলো। আজ রাতটা এখানে থেকে পরের দিন শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই, পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ও বাবা মায়ের সাথে দেখা করার জন্য এসেছে। দাদাজানের কথায় তার সাথে আধারও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের স্যারের সাথে আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিনীর দিকে তাকায়। আলিয়া রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করব বিয়ে করব বলে কে লাফাচ্ছিল শুনি? ভুলে গেলে এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমিও এই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মরা কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে ওই হিটলার স্যারের সাথে বিয়ে দিবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা, লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে ছায়া ফট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আধার স্যারকে ভীষণ চালাও। একবার তো ওনার গাড়ির 4 চাকার হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব, ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না, নয়তো আমি বাবাকে বলে দিব তুই কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, ভুলেও আর কিছু বলল না প্রতিউত্তরে। আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা, বাবা গো, আমি আর জীবনে বিয়ে করতে চাইবো না। এবারের মতো তোমার অবুঝ মেয়েকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি প্রমিস করছি, আর জীবনেও বিয়ের না মুখে নিব না, ঢের শিক্ষা হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছো আধার তেমন না মামুনি, ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কম কথা বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা।
আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একবার হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনে না। আচ্ছা, আদার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, উনি কখনো আমার সাথে কেন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন না, শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়েটা আবার সহজে কাউকে পছন্দ করে না, আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে এসে আলোর পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা মামুনি, নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করত তাহলে এই দিনটা দেখতে হতো না তার। সব দোষ তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পেছনে ফিরে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয় তো দেখি, তোর সব পছন্দের খাবারগুলো রেখেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়া মানুষজন ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রোহিত গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের ৩-৪ দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরেই নিয়েছিল এটাই লাস্ট ক্লাস করে বিদায় নেবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না, স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সবকিছু উল্টে গিয়েছে তার। বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গায় দিন দুপুরে শুধু ধমকে খেয়ে যাচ্ছে, সাথে এক্সট্রা পড়ালেখাও ফ্রি। ওই মামা, এতদিন কার চেপেছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙল। সে আনমনে হেঁটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করল, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপায়, কিন্তু পড়ে গেলাম মাইনকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারা, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এলো। তারা 5 জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকে মন মেজাজ একটুও ভালো নেই তার। তার উপর ভার্সিটিতে পা রাখতে না রাখতেই 5 শয়তান গোয়েন্দার মতো জেকে ধরেছে, যেন সে চোর আর এরা পুলিশ। কি সমস্যা তোদের? এইভাবে জোকের মতো চিপকে লেগেছিস কেন? আলো চোখ মুখ কুচকে বিড়বিড় করে। ফারা উদ্ঘিন্ন কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। শালুকও বলল, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নির্ঝর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মানব বিরক্তিকর কণ্ঠে বলল, আরে ধুর বাল, থাম তোরা, একসাথে এত প্রশ্ন করলে জবাব কিভাবে দিবে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিন্তিত গলায় জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন কেমন লাগছে? আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগেই জানতো এরা সবাই জেনে যাবে, আর এর পেছনে তার ছোট বোনের বাম হাত আছে সেটাও জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীকে জানিয়ে দিত সে বিবাহিত। কিরে, চুপ করে আছিস কেন? কিছু তো বল। আলো কাঁধের ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল, যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরল সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একেবারে বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দেবে। তার উপর একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকে বলতে পারেনি। তবুও সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথাকে বিশ্বাস করেনি কেউই, কারণ সে এমন বারে বারেই করে থাকে। তাই তো সিরিয়াস সময়ে কেউই কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সবকিছু শুনে ফারা বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলোভাইকে কবে দেখাবি? আলো এখনো জানায়নি তার বর স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা। আর সে জানাতেও চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধুমহলের সবার কাছে অনেক অনেক গসিপ করেছে। 14 গোষ্ঠী উদ্ধার থেকে শুরু করে নানা রকম আকাম কুকামও ঘটিয়েছে। যে স্যারকে দেখতে পারে না, আজ ওই লোকটাই তার স্বামী। ভাবতেও বুকের ভেতরে চিনচিনে ব্যথা করছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে এটাই কি প্রাপ্য ছিল? দীর্ঘশ্বাস ছাড়ল আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পার হোক, তারপর ভেবে দেখব।
মানে কি? মানেটা খুব সিম্পল শালু। আমার স্বামীর সাথে বছর পর দেখা করাবো। কেন? উনি নেই। বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি উনি দেশের বাড়ি থাকেন। বিয়ের পরে চলে গিয়েছেন। ফিরবে 10 বছর পর মেবি। ডাহা মিথ্যে কথা বলে মনে মনে মাপ চাইল আলো। এদিকে নির্ঝর হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক। তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ডেডিকে বিয়ে করেছিস। তা বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনো দিকে না তাকিয়ে খ্যাক করে বলল, হ ভাই হ। আমার স্বামীর বয়স 60 না, 80 বছর। মাথায় চকচকে টাক, 5টা দাঁত নাই, বুইড়া থুত্তুরে মানুষ, লাঠি ছাড়া চলতে পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত, কাইলা কুচকুচে চেহারার মাঝে হলদে চোখ, সাথে 5 বাচ্চার বাপও। হয়েছে এবার শান্তি? বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে একটা বুইড়াকেই তোর বিয়ে করতে হলো? কারণ বুইড়া বেডার এই বউকে ভীষণ আদর সোহাগ করে। নির্ঝর দাঁত কেলিয়ে বলল, তোর বরের যা বর্ণনা দিলি তাতে মনে হয় না ওনার নাটবল্টু ঠিক আছে। নাটবল্টুর সাথে ওই লোকটার পুরো মাথার তার ছিঁড়া। আলো বিরক্তিকর মুখে কথাটা বলে সামনে পা বাড়াতে খেয়াল করলো সবাই চোখ বড় বড় করে তার পেছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভেতরে ঢুকে গেল। এতে আহাম্মক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে স্তব্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূরে আধার স্যার দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢুক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটার সেই অদ্ভুত চাহনি কি ভয়ঙ্কর। পর্ব সংখ্যা 4। ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারোর মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারের দৃষ্টি চশমা বেদ করে বইয়ের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরোই মাখন। ফারা ফিসফিসিয়ে কথাটি বলে। তার প্রথম ক্রাশ আধার স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না, তবে স্যার কাউকে পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি করে বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়, সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভেতরে ভীষণ তিতা ফারু। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পেছনের বেঞ্চ থেকে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ ও নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনেছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে শটান হয়ে উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো, কাম হিয়ার। স্যারের ডাকে ভ্যাবাচাকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢুক গেলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটো বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও। আলো লেখাপড়ায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিক মতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টেনে পাশ করে যেত। কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করলো। আধার চোখের চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়।
কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়েও দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাতে ভ্রু চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডিএলএমবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদ লোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে, এটার জবাব পেটে এলেও মস্তিষ্কের ভেতরে আসছে না। আলোকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসল। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে বলল, ইউ আর টেকিং টু লং আলো রহমান। স্যার, আমি উত্তর ভুলে গেছি। আলো সোজা সাপটা জবাব দিল, তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টা, তাও এক রাতে? অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগেই ক্লাস টাইমের শেষের ঘন্টা বেজে গেল। আধার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, Those who fail to complete their presentation by tomorrow will be assigned a triple hard present as a penalty, along with extra lab classes. আজ বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্যে বলল, দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলো চোখ মুখ কুচকে নির্ঝরের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেনবে? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিছিলাম আমাদের বাসায়? তখন হাড়ি হাড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই? নির্ঝর পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলল, পেট ভরলেও মন ভরে নাই। তামান্না মুচকি হেসে বলল, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি, যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভাসিয়ে দেয়। কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলোই এই কদিন টুকটুক করে খরচ করে চলছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দিব, তাও সুলতান ডাইনের কাছে। মুহূর্তে সবাই খুশি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিক্সা ছুটতে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুরে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাহিরে এলো। নির্ঝর ও মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিক্সায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেইন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরের জ্যাম মানি ঝামেলা। খানবাড়ির সামনে এসে রিক্সা থেমে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল। দুপুরের কড়া রোদ্দুরের জন্য ঘেমে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই ভুলে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবারে ছোট বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলোর এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে ঘরমাক্ত চেহারা মুছে কলিং বেল চাপল। কয়েকবার বাজতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরকে টেনে টেনে ভেতরে প্রবেশ করতেই তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বন্ধু মহলের সবাই জিদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়েছে। বিয়ে হতে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছ, বাহ।
আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন, ফ্রিতে স্বামীর টাকা পেয়েছ, মানে এই না যে হয়তো খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজেরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসাব করে চলবে, নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত ওই লোকটার এক পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে চলছে। এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করে সবাইকে ট্রিট দিয়েছে, যেখানে মানুষটার তাকে বকাবকি ধমকাতমকি ছাড়া আর কিছুই দেয়নি। সেখানে সে নাকি অহেতুক স্বামী টাকা খরচ করছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে, কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝছেন মা। আমি আপনার ছেলের এক টাকাও খরচ করিনি। যা খরচ করেছি সব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে, থাক, আর অজুহাত দিতে হবে না। এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। দিন যত যাচ্ছে তার তত দম বন্ধ হয়ে আসছে। ভাবি, আপনাকে এমন ডাকছে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পেছন থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানেই হোস্টেলে থাকে। মাসে 2-1 বার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে, আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্রভদ্র, ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে যায়। মা, আমাকে ডেকেছেন? ঘড়ির কাঁটায় 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় বসে থেকে সুবহান খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময় পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা ভুলে গিয়েছ? না, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারের কোনো কাজকাম নাই? নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন মা, আমি এখনই করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো, আর হ্যাঁ, ভুলেও কিছু ভাঙে না যেন। আলো কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনি খারান, মুই সব পরিষ্কার করে দিতেছি। কাজের লোকের কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি হেসে বলল, চাচি, আপনি সবজি সাবধানে কাটুন, আমি এগুলো করছি। তারপর আলো ধীরে ধীরে ও সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলো। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইল, আর কিছু করতে হবে মা? আজ রাতে সব রান্না তুমি করবে। রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কিনা, নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্তই রান্না জানে। তাই সে কিচেন টাওয়ালে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না। তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকায়, জিজ্ঞেস করল, তুমি সত্যি রান্না জানো না? আলো দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়, যেটা পারে না সেটা নিয়ে মিথ্যে বলে কি লাভ? দরকার হলে সে আস্তে ধীরে সবকিছু শিখে নেবে। আলো ভেবেছিল তার শাশুড়ি মা হয়তো এটা নিয়ে তেমন রিয়েক্ট করবেন না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি এই কোন মেয়েকে নাতবউ করে নিয়ে এসেছেন? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে সুবহান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করবো না তো আর কি করবো বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন, যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকু করতে পারে না, আর সেই মেয়ে কিনা খানবাড়ির বড় বউ? এটা হওয়ার আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের?
মুখ সামলে কথা বলো ছোট বৌমা। কার কোন যোগ্যতা আছে কি নেই সেটা আমাকে শেখাতে এসো না। সুবহান খান গম্ভীর মুখে বাক্য ছড়ে ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিল্যের সুরে বললেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ। আধার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আধার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? কোনো সমস্যা? এ বাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে থেকে দিন পার করছে। তুমিই বলো, এভাবে চললে সংসার কিভাবে চলবে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবেই না হয় চলবে ছোট মা। ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছে তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সবকিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউই সবকিছু শিখে পড়ে আসি নাই। তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমন আলো তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সবকিছুতে মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে সূত্রে দিয়ে শিখিয়ে দিবেন। আপনি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দিবে। আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো এখন এই মানুষটাও তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ নিয়ে এইভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনোই ভাবতে পারেনি। ঠিক তেমন তাহমিনা খানও ভাবতে পারেননি। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, বিয়ে করতে না করতেই মাকে পর করে দিলে? আপনি ভুল ভাবছেন, আমি জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খানবাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করে জানেন আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটা একদমই চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছে নেই। তাহমিনা খান কিছু না বলে হনহন করে নিজ রুমে চলে গেল। ওনার পিছু পিছু জ্যোতি ও তিথি যায়। নাদের কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে সোবহান খান, তবে সেটা মুখে প্রকাশ করল না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে দৃষ্টি রাখতেন। আলো আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে পেছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দেব মিস কালো। তখন হাসপাতালের বেডে শুয়ে থেকে রান্নাবান্না করিলেন।